শুভ সন্ধ্যা। আজকে আমি শারদামঙ্গলের চতুর্থ স্বর্গ পড়াবো। এই চতুর্থ স্বর্গটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই চতুর্থ স্বর্গে কবি হিমালয় বর্ণনা দিয়েছেন। সম্পূর্ণ হিমালয় বর্ণনাটা একটা ক্লাসে নেওয়া সম্ভব হবে না, দুটো ক্লাস নিলে তোমাদের এই হিমালয়ের সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যটা চলে আসবে। এখান থেকে আমি একটি বড় প্রশ্নও দিয়েছি CC7 সাজেশানে। এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হিমালয় বর্ণনা, তাই চতুর্থ স্বর্গটা পড়িয়ে দিচ্ছি, একটু মন দিয়ে শুনে নাও। ক্লাসটা করে নিলে নিজেরাই হিমালয় বর্ণনা গুছিয়ে লিখতে পারবে। কেমন? দেখো, চতুর্থ স্বর্গের শুরুতেই একটি গীতি আছে, গীতিটা পড়াচ্ছি না, শুধু গীতিটা রাগিনী হলো ভৈরবী আর তাল হলো ঠা ঠুংরি। শুধু এইটুকু মনে রেখো, রাগিনী কি বললাম? ভৈরবী, আর তাল ঠা ঠুংরি। গীতিটা পড়াচ্ছি না, গীতিটা তেমন ইম্পর্টেন্ট নয়, হিমালয় বর্ণনাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্য হিমালয় বর্ণনাটা শুরু করব। দেখি আজকে কতগুলো পড়াতে পারি, আশা করছি দুদিন পড়ালে শেষ হয়ে যাবে। দেখো, কবি প্রথমেই বলছেন, অসীম নীরদ নয় ওই গিরি হিমালয়, উথুলে উঠেছে যেন অনন্ত জলধি। বলছে ওই যে দূরে দেখতে পাচ্ছি, অসীম নীরদ নয়, এটা কোনো মেঘমালা নয়, ওই গিরি হিমালয়, ওটা হচ্ছে হিমালয় পর্বতমালা। উথুলি উঠেছে যেন উথলে উঠছে, অনন্ত জলধি, জলের রাশি উথলে উঠছে। সমুদ্রের বিপুল জলরাশিগুলো যেমন ফেনাযুক্ত সফেন হয়, যেমন সাদা ধবধবে হয়, হিমালয়ের দারুণ ধবধবে ঝকঝকে রূপ দেখে কবিতাকে উথলে ওঠা জলরাশির সঙ্গে তুলনা করেছেন। তারপর দেখো বলছে, বোপে দিক দিগন্তর, তরঙ্গিয়া ঘোরতর, প্লাবিয়া গগাঙ্গন জাগে নিরবধি। যেন পুরো আকাশটাকে, দিগঙ্গনটাকে ব্যাপিত করে দিয়েছে এই অনন্ত জলরাশি। নিরবধি শব্দের অর্থ কি? অনন্তকাল। যেন এই অনন্তকালের অনন্ত জলরাশি, যা কখনো ফুরাবে না, আকাশটাকে তোলপাড় করে দিয়েছে, উথলে উঠছে। এটি কিন্তু কবি হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার প্রথমেই বলেছে, হিমালয়কে কবি জলরাশির সঙ্গে তুলনা করছেন। প্রথম 4 লাইনে কিন্তু সেই বর্ণনাটাই করেছেন। দেখো পরের লাইনগুলোতে কবি কি বলছেন, বিশ্ব যেন ফেলে পাছে, কি এক দাঁড়ায় আছে, কি এক প্রকাণ্ড কাণ্ড মহান ব্যাপার। হিমালয়ের অবস্থানকে কবি একটা প্রকাণ্ড ব্যাপার, মহান কাণ্ড বলেছেন। কেন? কারণ হিমালয় সুবিস্তৃত এবং সুবিশাল। এই বিশাল ব্যাপারটাকে কবি একটা প্রকাণ্ড ঘটনা বলে উল্লেখ করেছেন। বিশ্বকে পিছনে ফেলে দিয়ে যেন প্রকাণ্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে কে? হিমালয় পর্বতমালা। কি এক মহান মূর্তি, কি এক মহান স্ফূর্তি, মহান উদার সৃষ্টি প্রকৃতি তোমার। এখানে প্রকৃতিকে কবি বলছেন একটা মহান মূর্তি, মহান স্ফূর্তি প্রকৃতি তোমার, এটা উদার সৃষ্টি। অর্থাৎ হিমালয়কে প্রকৃতির মহান সৃষ্টি বলে কবি কিন্তু ব্যাখ্যা করেছেন। দেখো পরের স্তবকটা যাচ্ছি, পরের স্তবকে কবি কি বলছেন, পদে পৃথিবী শিরে বোম, তুচ্ছ তারা সূর্য সোম, নক্ষত্র নখাগ্রে যেন গণিবারে পারে। বলছে পায়ের তলায় কি রয়েছে? পৃথিবী, শিরে বোম, মাথার উপরে আকাশ। এই বোম শব্দের অর্থ কিন্তু কি বললাম? আকাশ। বোপ শব্দের অর্থ কিন্তু ব্যাপিত হওয়া। বোপ শব্দের অর্থ আকাশ নয়, আগে আমরা দেখলাম যে বোপ শব্দটা পেয়েছি, ওখানে কিন্তু ব্যাপিত অর্থে কবি শব্দটি ব্যবহার করেছেন। বলছেন তুচ্ছ তারা সূর্য সোম, অর্থাৎ সমস্ত নক্ষত্র, সূর্য, তারা, সোম সবাই তুচ্ছ। কেন? হিমালয় যে প্রকাণ্ড রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই হিমালয়ের প্রকাণ্ড রূপের কাছে সূর্য, তারা সমস্ত কিছু তুচ্ছ হয়ে গেছে। হিমালয় যেন সহজেই গণে নিতে পারে, একদম নখের ডগায় রয়েছে হিমালয়ের এই গণনা। হিমালয়ের বিশালতাকে বোঝাতে কবি বলেছেন সমস্ত নক্ষত্ররাজি এখানে অতি তুচ্ছ, হিমালয় যেন সহজেই তাদেরকে গুনে নিতে পারে, নখের আঙুলে, নখের ডগায় তাদের গুনে নিতে পারে। ক্লিয়ার? দেখো পরে কবি কি বলছেন, সমুখে সাগরাম্বরা ছড়িয়ে রয়েছে ধরা, কটাক্ষে কখন যেন দেখিছে তাহারে। কবি বলছেন সম্মুখে কি ছড়িয়ে রয়েছে? সাগর। সাগরাম্বরা শব্দের অর্থ এখানে সাগর। আর রয়েছে ছড়িয়ে ধরা, অর্থাৎ ধরাতল, পৃথিবী। হিমালয় এতটাই বিশাল যে সমস্ত সাগরকে এবং ধরাতলকে তাকিয়ে কটাক্ষ করছেন। ক্লিয়ার? দেখো পরের স্তবকে কবি কি বলছেন, কত শত অভুদ্দয়, কতই বিলয় লয়, চোখের ওপরে যেন ঘটে ক্ষণে ক্ষণে। বলছে হিমালয়ের চোখের সামনে কত কত উত্থান ঘটছে, কত কত বিলয় ঘটছে। হর 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 হর, সুর নর থর থর, প্রলয় পিনাক রাব বাজে না শ্রবণে। এই প্রতি মুহূর্তের বিলয় উত্থানের যে হরহর শব্দ, যে আর্তনাদ, যে চিৎকার, তা কিন্তু হিমালয়ের কানে পৌঁছাচ্ছে না। হিমালয় তার দিকে তাকিয়ে ভূক্ষেপ মাত্র করছেন না, তার কানে কোনো প্রলয়ের শব্দ পৌঁছাচ্ছেন না। এই জন্যই কবি বলেছেন প্রলয় পিনাকরা বাজে না শ্রবণে, তার কান অবধি প্রলয়ের শব্দ, মহাপ্রলয়ের শব্দ পৌঁছাচ্ছে না। ঝটিকা দুরন্ত মেয়ে,
বুকে খেলা করে ধেয়ে, ধরিত্রী গ্রাসিয়া সিন্ধু লোটে পদতলে। বলছে ঝটিকা অর্থাৎ ঝড় একটি দুরন্ত মেয়ে, সে কোথায় খেলা করছে? হিমালয়ের বুকে খেলা করছে। ধরিত্রী গ্রাসিয়া সিন্ধু লোটে পদতলে, গোটা ধরিত্রীকে গ্রাস করে সিন্ধু, উথাল পাতাল সিন্ধু কার পদতলে লুটিয়ে পড়ছে? হিমালয়ের পদতলে লুটিয়ে পড়ছে। অনন্ত অনল ছবি, ধক ধক জলের রবি, কিরণ জ্বলনমালা শোভে গলে। এই লাইনটি কিন্তু কবি খুব সুন্দরভাবে বললেন। অনন্ত সূর্য যে জ্বলছে, সেই সূর্যের জ্বলন্ত রশ্মিটা হিমালয়ের গলায় মালার মতো শোভা পাচ্ছে। ক্লিয়ার? সূর্য রশ্মিটা যেন হিমালয় ভেদ করে যে নেমে এসেছে, সেই রশ্মিটা হিমালয়ের গলার মালা হয়ে শোভা পাচ্ছে। দেখো পরের লাইনগুলোতে কবি কি বলছে। কালের করাল হাসি, দলকে দামিনী রাশি, কর্কর দন্তে দন্তে গর্জন ঘর্ষণ, ত্রিজগৎ ত্রাহি ত্রাহি, কিছুই ভ্রুক্ষেপ নাহি, কে যোগেন্দ্র ব্যোমকেশ যোগে নিগমন। কালের করাল হাসি অর্থাৎ মহাকালের করাল হাসি, দাঁতে দাঁত ঠেকলে যে কর্কর শব্দ হয় সেভাবে ভীষণ গর্জন করছে। ত্রিজগৎ ত্রাহি ত্রাহি করছে অর্থাৎ ত্রিজগৎ পরিত্রাণ চাইছে এই ভয়ঙ্কর শব্দ থেকে, কিন্তু হিমালয়ের কিছুমাত্র ভূক্ষেপ নেই। কে যোগেন্দ্র ব্যোমকেশ যোগে নিগমন। এই শব্দটির অর্থ হলো যে শিবের মতো হিমালয়ও ধ্যানে বসেছেন। ধ্যানাসনে তিনি এমনভাবে বসেছেন যে তার কোনোমাত্র ভূক্ষেপ নেই। পৃথিবী জুড়ে যে সমস্ত মানুষ ত্রাহি ত্রাহি করছে, এই যে বিরাট বিদ্যুতের ছটা, গর্জন, কর্কর শব্দ, তাতে তার বিন্দুমাত্র ভূক্ষেপ নেই। তিনি ধ্যানে বসেছেন কার মতো? শিবের মতো, মহাদেবের মতো। দেখো পরের স্তবকটা পড়ছি, অনেকগুলো স্তবক আছে, আজকে 3-4টে পড়িয়ে দিই, পরবর্তী ক্লাসে 3-4টে পড়িয়ে দিলে হিমালয় বর্ণনা পড়ানো হয়ে যাবে। তোমরা কিন্তু এইগুলোই গদ্যে লিখে দিলেই ফুল মার্কস পাবে। টেক্সট থেকে লিখলে মার্কস কিন্তু অনেক বেশি হয়, একটু গুছিয়ে লিখতে পারলেই হয়। ক্লিয়ার? দেখো পরের লাইনগুলো পড়ছি। ওই মেরু উপহাসী, অনন্ত বরফ রাশি, যুবন তপন করে ঝকঝক করে। কবি বলছেন আয়নার উপর আলো ফেললে যেমন চকচক করে, হিমালয়ের ওই বিশাল শৃঙ্গ রাশি সাদা ধবধবে বরফে ঝকঝক করছে, যেন হাসছে। এই যে বলেছে ওই যে মেরু উপহাসী, অনন্ত বরফ রাশি, সেই সমস্ত বরফ রাশিগুলো হাসছে। সেটাকে কবি কিভাবে তুলনা করলেন? আয়নার ওপর আলো ফেললে সেই আলোক রশ্মিটা যেভাবে বিচ্ছুরিত হয়, সেই আলোটা দেখবে একটু অন্যরকম, চোখ ধাঁধিয়ে যায়। বরফের ওপর আলোটাও সেই রকমভাবেই পড়েছে। এটাকে কবি কি মনে করেছেন? হাসির সঙ্গে তুলনা করেছেন, যেন বরফগুলো হাসছে। ওপরে বিচিত্র রেখা, চারু ইন্দ্র ধনু লেখা, অলকা অমরাবতী রয়েছে ভিতরে, লুকানো লুকানো যেন রয়েছে ভিতরে। কবি বলছেন চারিদিকে বিচিত্র সব রেখা। কিসের রেখা? যেন ইন্দ্রধনু এঁকে দিয়েছে, কোথাও যেন রামধনু রয়েছে, ইন্দ্রধনুষ রয়েছে সেই বরফের মাথায়। তারই ভিতরে অলকা অমরাবতী অর্থাৎ দেবী সরস্বতী সেইখানেই লুকানো রয়েছে। কবি বললেন আমার বিশ্বাস দেবী সরস্বতী, অমরাবতী ওই বরফের ভিতরেই লুকানো রয়েছে, ওই হিমালয়ের বুকের ভিতরেই লুকানো রয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস। না হলে এমন সুন্দর আলোক রশ্মি কোথা থেকে আসছে? দেবীর মহিমায় বরফ এভাবে হাসছে, বরফ এভাবে প্রজ্বলিত হয়ে পড়েছে। আমার বিশ্বাস দেবী সরস্বতী ওর ভিতরেই রয়েছে। কবির বিশ্বাস কেন? কারণ কবি দুবার এই শব্দটা ব্যবহার করলেন। দেখো, লুকানো লুকানো যেন রয়েছে ভিতরে। পরের স্তবকে বলছে ওই কিবে ধপধপ, তুঙ্গ তুঙ্গ শৃঙ্গ সব। বলছে ধপধপ করছে একদম উঁচু উঁচু শৃঙ্গগুলি, ঊর্ধ্বমুখে ধেয়ে গেছে ফুরিয়া অম্বর, একেবারে ওপর দিকে মুখ করে আকাশ ভেদ করে যেন উঠে গেছে। হিমালয় এমনভাবে দাঁড়িয়ে থাকে, এত উঁচু, যেন মনে হচ্ছে আকাশ ভেদ করে উপরে উঠে গেছে তার উঁচু উঁচু শৃঙ্গগুলি। দাঁড়ায়ে পাদদেশে ললিত হরিত বেশে। বলছে তার পাদদেশে দাঁড়িয়ে রয়েছে ললিত হরিত বেশে, অর্থাৎ গৌর ও সবুজ বর্ণে। তার নিচে কি রয়েছে? পৃথিবী, ধরাতল, সবুজ গাছপালা, নধর নিকুঞ্জ রাশি সাজে থর থর। নিকুঞ্জ রাশি অর্থাৎ বাগান, থর থর সেজে রয়েছে গাছপালা হিমালয়ের পাদদেশে। কোথাও গেরুয়া, কোথাও হরিত, সেই জন্য তিনি বলেছেন ললিত হরিত বেশে। তারপর দেখো কবি কি বলছেন, শানু আলঙ্গিয়ে করে শূন্যে যেন বাজি করে, বপ্রকেলি কুতূহলে মত্ত করিগণ। অর্থাৎ হিমালয়ের শানু দেশে হাতিরা, মত্ত হাতিরা সব সুরে করে মাটি খুঁড়ে তারা খেলা করছে আনন্দে উচ্ছ্বসিত হয়ে। নবীন নিরদমালা সঙ্গে সঙ্গে করে খেলা, নতুন যে মেঘমালা তারাও তার সঙ্গে যেন খেলা করছে। দশন বিজলি ঝলা বিলসে কেমনে, হাতিদের দাঁতগুলি যেন ঝকমক করছে আলোর রশ্মিতে। এই হলো হিমালয় বর্ণনা। এখনও শেষ হয়নি, চতুর্থ স্বর্গের পুরোটা জুড়েই প্রায় হিমালয় বর্ণনা রয়েছে। আমি 4টে স্তবক পড়িয়ে দিলাম। 4টে স্তবকে ছোট ছোট অনেকগুলি কবিতা রয়েছে, তোমরা এইটুকু
মন দিয়ে ক্লাসটা করে নাও। কিছু অসুবিধা থাকলে আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করো। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন এবারে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, আরেকটি ক্লাস নিলে তোমাদের হিমালয় বর্ণনাটা পুরো পড়িয়ে দেওয়া হবে। ক্লিয়ার? প্রত্যেকে ভালো থেকো। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করো। থ্যাংক ইউ।